lymphatic system. আচ্ছা, তো লিম্ফ্যাটিক সিস্টেম মানে কি? আমাদের যে লাসিকা সংবহন তন্ত্রের যে পার্ট, একটা লাসিকা সংবহন তন্ত্র মানে যেটার মধ্যে দিয়ে লিম্ফ ফ্লুইড প্রবাহিত হয়। এই লিম্ফ ফ্লুইডটা কি জিনিস? এটা আমাদের বডির একটা ইমিউন সিস্টেম, যেটা আমাদের বডিকে ইমিউনিটি প্রদান করে। তো এইটা ওপর বেস করে যা যা সিস্টেম এর সাথে রিলেটেড পুরোটাই হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম। ফার্স্ট কি বলা হচ্ছে, দ্য লিম্ফ সিস্টেম ইজ পার্ট অফ বডিজ ইমিউন সিস্টেম। লিম্ফ সিস্টেমটা হচ্ছে আমাদের বডির একটা ইমিউন পার্ট। ইজ মেড আপ অফ টিস্যুস অ্যান্ড অর্গানস। কি দিয়ে তৈরি এই জিনিসটা? মেড আপ অফ টিস্যুস অ্যান্ড অর্গান, মানে আমাদের টিস্যু তার সাথে কিছু নির্দিষ্ট অর্গান এর সাথে রিলেটেড। তাহলে টিস্যুস অ্যান্ড অর্গানস দ্যাট হেল্প প্রোটেক্ট দ্য বডি ফ্রম ইনফেকশন অ্যান্ড ডিজিজ, যেটা আমাদের বডিকে প্রোটেক্ট করে এনি কাইন্ড অফ ইনফেকশন ডিজিজ, সেটা ব্যাকটেরিয়াল হোক, ভাইরাল হোক, কোনো ফরেন বডি হোক, যে কোনো কিছুর আক্রমণজনিত যে ব্যাপারটা সেখান থেকে বডিকে প্রোটেক্ট করে। একটা ইমিউন সিস্টেম হিসাবে কাজ করে আমাদের বডিতে এই লিম্ফ্যাটিক সিস্টেমটা। কম্পোনেন্টস অফ লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেমের কি কি কম্পোনেন্টস আছে? ফার্স্ট আছে যেটা লিম্ফ নোড। এই নামটা আমরা সবাই শুনেছি, লিম্ফ নোড। লিম্ফ নোড কোনগুলো? স্মল বিন শেপেড অর্গান দ্যাট ফিল্টার লিম্ফ ফ্লুইড অ্যান্ড ট্র্যাপ প্যাথোজেন। লিম্ফ নোড হচ্ছে একটা স্মল শেপেড অর্গান আমাদের, যেটা লিম্ফ ফ্লুইডকে ফিল্টার করে। মানে ফ্লুইডটা যে সার্কুলেট হয় থ্রু লিম্ফ্যাটিক সিস্টেমের যে ড্রেনেজ সিস্টেম গুলো আছে, যেটার মধ্যে দিয়ে লিম্ফ ফ্লুইডটা সার্কুলেট হয়, তো তখন এই লিম্ফ নোড কি করে, ওই লিম্ফ্যাটিক সিস্টেমের ফ্লুইডটাকে ওটা ফিল্টার করে অ্যান্ড ট্র্যাপ প্যাথোজেন। এবার ফ্লুইডের মধ্যে দিয়ে যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে গেছে সেটাকে ট্র্যাপ করে, মানে সে ওটাকে ট্র্যাপ করে ওখানে আটকে দেয়। আমরা লিম্ফ নোড কোথায় কোথায় আমাদের বডির থাকে? ফার্স্ট হচ্ছে নেক, আমাদের গলা ঘাড় এই যে পোর্শনটা ঘাড়ের দিকে মেনলি কল সার্ভাইকাল লিম্ফ নোড। আমরা ঘাড়ে হাত দিলে ছোট ছোট গুলি গুলির মতো দেখতে পাই, ওগুলো কিন্তু আমরা অনেকে টিউমার ভেবে ভুল করি। এগুলো অ্যাকচুয়ালি টিউমার না, এগুলো হচ্ছে লিম্ফ। যে লিম্ফ গুলো আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের ফ্লুইডকে মানে লিম্ফ ফ্লুইডকে ট্র্যাপ করে এবং সেটাকে এনগালফ করে নেয়, গিলে নেয় প্যাথোজেন গুলোকে। আর কোথায় আমাদের লিম্ফ নোড থাকে? চেস্ট। চেস্টের লিম্ফ নোডকে বলা হয় থোরাসিক অর মিডিয়াস্টাইনাল লিম্ফ নোড। আচ্ছা, অ্যানাটমিক্যালি আমরা চেস্ট রিজিয়নকে কি বলি? থোরাক্স। মানে আমাদের বুকের রিজিয়নটাকে অ্যানাটমিক্যাল টার্মে বলা হয় থোরাক্স। তাহলে থোরাসিক রিজিয়ন আর মিডিয়াস্টাইনাল রিজিয়ন, মিডিয়াস্টাইনাল মানে লিম্ফ নোডের আমাদের স্টারনামের যে মধ্যবর্তী পার্ট, মিডিয়া স্টাইনাল, এই পার্টটা চেস্ট রিজিয়নকে ঘিরে আছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে থোরাসিক অ্যান্ড মিডিয়াস্টাইনাল লিম্ফ নোড। তাহলে আমরা নেকে পাবো, চেস্টে পাবো, আর কোথায় পাবো? আর্মপিট। আর্মপিট মানে অ্যাক্সিলারি নোড।
অ্যাক্সিলা মানে জাস্ট আমাদের বগলের পোর্শনটাকে বলা হয় অ্যাক্সিলা পোর্শন। এখানেতে ছোট ছোট যে লিম্ফ গুলো আমরা পাবো সেগুলোকে বলা হবে অ্যাক্সিলারি নোডস। আর কোথায় পাওয়া যায়? অ্যাবডোমেন। অ্যাবডোমেন মানে আমাদের পেটের যে পোর্শনটা ওটা হচ্ছে অ্যাবডোমেন। কল প্যারা অ্যাওটিক, পেরিঅ্যাওটিক অ্যান্ড মেসেন্ট্রিক লিম্ফ নোড। তিন ধরনের, প্যারা অ্যাওটিক, পেরিঅ্যাওটিক অ্যান্ড মেসেন্ট্রিক। এই তিনটে টাইপের লিম্ফ নোড আমরা কোথায় পাই? আমাদের অ্যাবডোমেন রিজিয়নে। নেক্সট হচ্ছে কি গ্রোয়েন, ইনগুইনাল লিম্ফ নোড। গ্রোয়েন মানে আমাদের জাস্ট পুচকির যে পোর্শনটা ওই জায়গাটাকে বলা হচ্ছে গ্রোয়েন, লয়েন টু গ্রোয়েন। ওই যে পার্টটা সেই জায়গাটাগুলোর লিম্ফ নোডকে বলা হয় ইনগুইনাল লিম্ফ নোড। তাহলে এই ধরনের লিম্ফ নোড অল ওভার আমাদের আরো কিছু কিছু জায়গায় লিম্ফ নোড থাকে। এটা বেসিক আপার অ্যাবডোমেন পার্টটা বলা হলো। মেইনলি আপার সাইড অফ বডি মানে আপার এক্সট্রিমিটির দিকে আমাদের ঘাড়, চেস্ট, আর্মপিট, অ্যাবডোমেন, গ্রয়েন এই জায়গায় ছোট ছোট জাস্ট গুলি গুলি মতো যে পার্টস গুলো আছে এগুলোকে বলা হচ্ছে লিম্ফ। তাহলে লিম্ফ নোডের পজিশন গুলো সম্পর্কে একটা আইডিয়া হলো, কোথায় কোথায় এই আমাদের লাসিকা পাওয়া যায় এবং এগুলো বডির ইমিউন সিস্টেম হিসেবে আমাদের কাজ করছে। লিম্ফ নোড আর স্মল বিন শেপেড মাসেস। কি এর স্ট্রাকচারটা সম্পর্কে বলা হচ্ছে? লিম্ফ, আমি তো লিম্ফটা পড়লাম, এবার লিম্ফ নোড যেগুলো সেটা হচ্ছে স্মল বিন শেপেড মাসেস। মাস মানে মন্ড, একটা বিন শেপেড একটা মাসেস, মন্ডর মতো, অফ লিম্ফ্যাটিক টিস্যু অ্যালং উইথ লিম্ফ ভেসেলস। এগুলো লিম্ফ্যাটিক টিস্যু এবং লিম্ফ ভেসেলস দিয়ে আমাদের তৈরি। It store lymphocytes and filtered waste. এটা কি স্টোর করে? লিম্ফোসাইট। লিম্ফোসাইট মানে, লিম্ফোসাইট মানে হচ্ছে আমাদের ডব্লিউবিসি, আমাদের শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিম্ফোসাইট। তাহলে আমরা একটা জিনিস সেল চ্যাপ্টারে পড়েছিলাম, আমাদের বডির যে যে পার্টের মধ্যে ডব্লিউবিসি বর্তমান সেই জায়গাগুলোই আমাদের ইমিউন সিস্টেম হিসাবে কাজ করে। কেন? কারণ ডব্লিউবিসি যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন এগুলোকে এনগালফ করে নেয়। এনগালফ করে নিয়ে আমাদের বডিকে একটা ইমিউনিটি দেয়। তাহলে লিম্ফের মধ্যে অবশ্যই কি প্রেজেন্ট থাকবে? লিম্ফোসাইটস। লিম্ফোসাইটস মানে ডব্লিউবিসি। অ্যান্ড ফিল্টার ওয়েস্ট, এবং ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো আছে আমাদের বডির, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন এগুলো তো বডিকে অ্যাটাক করছে। এগুলো ছাড়াও ব্লাডের মধ্যে যেসব ওয়েস্ট মেটেরিয়াল আমাদের মিশে আছে বা আমাদের বডি ফ্লুইডের মধ্যে যেসব ওয়েস্ট বর্তমান সেগুলোকে এই লিম্ফ কি করে? ফিল্টার করে থ্রু ডব্লিউবিসি। The They store lymphocytes and filter waste, bacteria and damaged cell, including cancer cell. Even ক্যান্সার সেল পর্যন্ত এ এনগালফ করে নিতে পারে লিম্ফ। আমাদের তো অ্যাকচুয়ালি যারা ক্যান্সার অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে কি হয়, একটা মাইনর স্টেজে যখন থাকে তারা কিন্তু অনেক সময় জিনিসটা মানে স্টেজ 1 থেকে রিকভার হয়ে যায় ব্যাপারটা। তার বডির ইমিউনিটি সিস্টেম যদি ঠিক থাকে তাহলে খুব সহজেই ক্যান্সারের স্টেজ 1 কে রিকভার করা যায়। কারণ হচ্ছে ডব্লিউবিসি যদি হাইলি অ্যাক্টিভ থাকে তার বডিতে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সকলের ক্ষেত্রে সমান নয়। যদি ডব্লিউবিসি হাইলি অ্যাক্টিভ থাকে তার বডিতে তাহলে কিন্তু তার ইমিউনিটি সিস্টেমটা বেশি করে বডিতে কাজ করে। ইভেন ক্যান্সার সেলকেও এনগালফ করে নিতে পারে, ডব্লিউবিসির ক্ষমতা আছে। ডব্লিউবিসির একটা নির্দিষ্ট পার্ট আছে যে পার্টটা ক্যান্সার সেলকে মানে এনগালফ করতে সক্ষম।
The lymphocytes inside the lymph node attack bacteria and viruses that they find in the lymph. মানে lymphocytes এর মধ্যে অবস্থিত WBC এইগুলোকে অ্যাটাক করে। That's why lymph node often gets swollen when we are sick or fighting off an অনেক সময় দেখি আমরা লক্ষ্য করব যদি কোনো পেশেন্ট আসে চেম্বারে একটা কোনো ডিজিজ নিয়ে এসছে, এখানে একটা এক্সাম্পল যেটা দেয়া আছে আমি এটা দিয়েই বোঝাচ্ছি। কোল্ড ফ্লু মানে তার ঠান্ডা লেগেছে, তার গ্ল্যান্ড ফুলেছে, তার টনসিল এনলার্জ হয়ে আছে, তার জ্বর আছে, তার স্নেজিং আছে, কোল্ড ফ্লু এর যা যা সিমটমস হয় সেগুলো আছে। একটা পেশেন্ট এসছে, তার লিম্ফ নোড গুলোকে যদি আমরা প্যালপেট করে দেখি হাত দিয়ে, আমরা দেখবো নর্মালি লিম্ফের যে সাইজ তার থেকে সেটা বেশি পরিমাণ এনলার্জড। কেন বেশি পরিমাণ এনলার্জড? কারণ যখন ব্যাকটেরিয়া ভাইরাস, এই কোল্ড ফ্লু এর ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করেছে সেই পেশেন্টটাকে, তখন কিন্তু তার বডির ইমিউন সিস্টেম সেটার সাথে ফাইট করেছে। ফাইট করে ডব্লিউবিসির পার্টগুলো, ওই লিম্ফের মধ্যে উপস্থিত ডব্লিউবিসির পার্টগুলো কিন্তু সেটা কিছুটা এনগালফ করে নিয়েছে, গিলে নিয়েছে, যার জন্য ওই লিম্ফের সাইজ গুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, মানে একটু সোলেন। সোলেন মানে কি? স্ফীত বা ফুলে যাওয়া, সেটাকে বলা হয় সোলেন। তাহলে ডব্লিউবিসি পার্টটা যেহেতু ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগালফ করে, একটা সুস্থ মানুষের থেকে একটা অসুস্থ মানুষের লিম্ফ নোডের সাইজ কিন্তু বড় হবে। এটা কিন্তু একটা নর্মাল কমন সেন্স। আমরা যখন চেম্বারে পেশেন্ট দেখবো তখন এইটা কিন্তু আমরা অবজার্ভ করব। পেশেন্টের যে যে পোর্শনের লিম্ফ আছে আমরা হাত দিয়ে যদি প্যালপেট করি, আমরা অবশ্যই দেখতে পাবো সেই লিম্ফ নোড গুলো সাইজে অনেকটা বেড়ে আছে। আবার সে সুস্থ হওয়ার সাথে সাথে তার লিম্ফ গুলো নর্মাল সাইজে আবার আসতে শুরু করবে। তাহলে এইটা গেল একটা বেসিক জিনিস, আমাদের লিম্ফ নোড কি কাজ করে, কিভাবে আমাদের বডিকে ইমিউনিটি প্রদান করে। নেক্সট হচ্ছে আমাদের লিম্ফ টিস্যু। আমরা তো বলেছি আমাদের এই লিম্ফ্যাটিক সিস্টেম দুটো পার্ট নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক টিস্যু, আর একটা হচ্ছে কিছু নির্দিষ্ট অর্গ্যান। তাহলে লিম্ফ্যাটিক টিস্যুটা কি জিনিস? lymphatic system also includes areas of bodies that have high number of lymphocytes. These areas called lymphatic tissue. মানে আমাদের বডির যে যে জায়গায়, the lymphatic system also includes area of body যেখানে লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের আছে, সেই সেই জায়গায় আমাদের হাই নাম্বার অফ লিম্ফোসাইটস আছে, মানে ডব্লিউবিসি আছে যেটা বললাম। এবার সেই জায়গায় উপস্থিত টিস্যু গুলোকে বলা হয় লিম্ফ্যাটিক টিস্যু। তাহলে লিম্ফ্যাটিক রিজিয়নে অবস্থিত টিস্যু এরিয়া গুলোকে আমরা বলবো লিম্ফ্যাটিক টিস্যু এরিয়া। সেই জায়গাগুলো কিন্তু হাইলি অ্যাক্টিভ ডব্লিউবিসি থাকার জন্য। They include the appendix and the area of small intestine called Peyer's patch. আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে, দুটো এক্সাম্পল দেয়া আছে। কিসের? একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যান্ড দ্য স্মল ইন্টেস্টাইন কল্ড পেয়ার প্যাচ। অ্যাপেন্ডিক্স আমরা সবাই জানি, অ্যাপেন্ডিক্স কে বলা হয় নিষ্ক্রিয় অর্গ্যান। তার মানে অ্যাপেন্ডিক্স এর কোনো ভূমিকা আমাদের শরীরে নেই, এটাই আমরা সবাই জানি। অ্যাপেন্ডিক্স কে কেটে বাদ দিলেও আমাদের কোনো অসুবিধা হবে না। নর্মালি আমরা অ্যাপেন্ডিক্স কেটে বাদ দেবো কেন? যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ না থাকে, কোনো সিমটম না থাকে,
অকারণে অর্গানকে কেন আমরা কেটে বাদ দেবো? কেউই চাইবে না বডির একটা অপারেটিভ কেস বা কাটাছেঁড়া হোক, যদি তার প্রয়োজন না পড়ে অ্যাপেন্ডিক্সকে কেটে বাদ দেবার। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু রিসার্চে দেখা গেছে একটা মানুষ যার অ্যাপেন্ডিক্স কেটে বাদ দেওয়া হয়েছে কোনো একটা কজের জন্য, তার তুলনায় যার অ্যাপেন্ডিক্স আছে সেই মানুষ কিন্তু ইমিউনিটির দিক থেকে অনেকটা বেশি অ্যাক্টিভ। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, অ্যাপেন্ডিক্স এরিয়ায় যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো কিন্তু একটা ডব্লিউবিসি জোন, সেই জায়গাটা হচ্ছে একটা ডব্লিউবিসি জোন, সেই জায়গাগুলো টিস্যুগুলো হাইপার অ্যাক্টিভ, যার জন্য এটা মোস্ট অফ দ্য কেস আমাদের বডিকে ইমিউনিটি সিস্টেম প্রদান করে। তাহলে অ্যাপেন্ডিক্সকে কিন্তু প্রপারলি নিষ্ক্রিয় অর্গান বলা যাবে না। কেন যাবে না? অ্যাপেন্ডিক্স আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেমকে প্রদান করার জন্য একটা হাইপার অ্যাক্টিভ অর্গান অর হাইপার অ্যাক্টিভ টিস্যু এরিয়া জোন। তাহলে এবার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে যদি অ্যাপেন্ডিক্স কারোর কেটে বাদ দেওয়া হয় আর তার সাথে কোনো একটা পেশেন্ট নর্মাল যার অ্যাপেন্ডিক্স আছে, তার ইমিউনিটি সিস্টেমের কিন্তু একটা ফারাক সেখানে তৈরি হয়ে যাবে। অ্যান্ড আর কোথায় আমাদের হাইপার অ্যাক্টিভ টিস্যু থাকে ডব্লিউবিসি জোন, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন কল পেয়ার প্যাচ। স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট আছে, সেই পার্টটার নাম হচ্ছে পেয়ার প্যাচ। সেই যে পুরোটা স্মল ইন্টেস্টাইন পার্টটা না, কিন্তু স্মল ইন্টেস্টাইনের স্পেসিফিক্যালি কিছুটা অংশ, সেখানটা কিন্তু ডব্লিউবিসি জোন সব থেকে বেশি এবং হাইপার অ্যাক্টিভ জোন। আমি ছবিতে একটু দেখাই কোথায় কোথায় লিম্ফগুলো আমাদের বেশি অ্যাক্টিভ। এই হচ্ছে স্মল ইন্টেস্টাইনের আমাদের পেয়ার প্যাচ জোন। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এখনো পড়া হয়নি, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট। এই জায়গাটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, যেখানে এই পেঁচানো পেঁচানো যে অর্গান যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে কি আমি জানি না, এই যে পেঁচানো যে জায়গাটা এখানটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তার নিচের দিকে এই যে এখানে গ্রিন কালারে দেখানো আছে, এই পার্টটা হচ্ছে আমাদের পেয়ার প্যাচ এরিয়া অফ স্মল ইন্টেস্টাইন। এখানে টিস্যুগুলোর মধ্যে ডব্লিউবিসির পরিমাণ খুব বেশি থাকে, যার জন্য এখান দিয়ে যখন কোনো কিছু লিম্ফ ফ্লুইড আমাদের পাস করে তখন ডব্লিউবিসি কিন্তু সেগুলোকে এনগালফ করে নেয়। তাহলে অ্যাপেন্ডিক্স জোনটা একটা হাইপার অ্যাক্টিভ জোন অফ ডব্লিউবিসি, যেটা আমাদের ইমিউনিটি প্রদান করে। তাহলে অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিলে সেই পেশেন্টের ইমিউনিটি কম হবে আর নর্মাল পেশেন্টের তুলনায়। আর তার সাথে কিন্তু এই পেয়ার প্যাচ জোনটা স্মল ইন্টেস্টাইন পার্ট, এটাও আমাদের একটা ইমিউনিটি জোন বলতে পারি আমরা। তাহলে লিম্ফ্যাটিক টিস্যু এরিয়া কোনগুলো সেটা বোঝা গেল। নেক্সট, এবার আসবো আমরা লিম্ফোসাইট, মানে ডব্লিউবিসি তো আমাদের ইমিউনিটি সিস্টেম হিসেবে কাজ করে, এটুকু আমরা জেনে গেছি। এবার তার কি ধরনের টাইপ, কি পার্টকে কাজ করে, মানে বডির সম্পূর্ণ পার্টটা কিন্তু ডব্লিউবিসি বিভিন্ন পার্টস আছে, মানে একটা টাইপই যে সমস্ত কিছু হ্যান্ডেল করে তা নয়, নির্দিষ্ট কিছু টাইপ নির্দিষ্ট কিছু পার্টসের উপরে কাজ করে আমাদের বডি। Lymphocytes fight disease
and microorganisms that cause infection like bacteria, virus, fungi and parasites. The lymphocytes fight diseases and microorganisms ডিজিজ এবং মাইক্রো অর্গানিজমের উপর কাজ করে দ্যাট কজ ইনফেকশন লাইক ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গি প্যারাসাইট মানে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক মাইক্রো অর্গানিজম হোক আমাদের ফরেন বডি হোক বাইরে থেকে যেটা বডিকে এসে অ্যাটাক করেছে সবকিছুর উপর ডব্লিউবিসি কাজ করে। ইমিউন সিস্টেম দেয়ার আর 3 টাইপস অফ লিম্ফোসাইটস। 3 ধরনের লিম্ফোসাইট, একটা হচ্ছে বি সেল লিম্ফোসাইট, একটা হচ্ছে টি সেল লিম্ফোসাইট, একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল লিম্ফোসাইট। কি কি বলা হয়েছে? একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি সেল, একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। বি সেলের কাজ কি? মেক অ্যান্টিবডিজ টু ফাইট অ্যান ইনফেকশন। যে কোনো ডিজিজ কন্ডিশন যখন বডিতে ডেভেলপ হতে চলেছে তার এগেনস্টে কাজ করা, মানে ব্যাকটেরিয়া ভাইরাস আসবে তাকে মেরে ফেলবো, একটা অ্যান্টিবডি হিসাবে কাজ করব। ওভারঅল অ্যান্টিবডি হিসাবে কাজ করে আমাদের বি সেল লিম্ফোসাইট। 2 নম্বর হচ্ছে টি সেল, ডিফেন্ড দ্য বডি এগেনস্ট ডিজিজ অ্যান্ড ইনফেকশন অ্যান্ড কন্ট্রোল দ্য ইমিউন রেসপন্স। এরও অল ওভার একই টাইপের কাজ, মোটামুটি বডিকে একটা ডিফেন্ড, একটা প্রতিরক্ষা দেওয়া এগেনস্ট ডিজিজ অ্যান্ড ইনফেকশন অ্যান্ড কন্ট্রোল দ্য ইমিউন সিস্টেম, এবং ইমিউন সিস্টেমটাকে খানিকটা কন্ট্রোল করা, যেটা বি সেল পারে না। বি সেলের সাথে টি সেলের এটা হচ্ছে ডিফারেন্স। বি সেলও ব্যাকটেরিয়া ভাইরাসকে অ্যাটাক করতে সক্ষম, আমাদের টি সেলও তাই, কিন্তু বেসিক একটা ডিফারেন্স থাকছে দুটোর মধ্যে, যেটা হচ্ছে এটা ইমিউনিটি রেসপন্সকে খানিকটা কন্ট্রোল করে পার্টটাকে, যেটা বি সেল পারে না। ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল অ্যাটাক সেল infected with virus and abnormal cell like cancer cell. একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল ন্যাচারাল কিলার সেলের লিম্ফোসাইটস এর সাথে বাকিগুলোর। এটাও তো মোস্ট অফ দ্য কেস ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে লড়াই করছে, একটা অ্যান্টিবডি হিসেবে কাজ করছে। এটা স্পেসিফিক যে কাজটা আছে সেটা হচ্ছে অ্যাবনর্মাল সেল লাইক ক্যান্সার সেলের এগেনস্টে কাজ করা। ক্যান্সার সেলের এগেনস্টে কাজ করছে কি আমাদের ডব্লিউবিসির ন্যাচারাল কিলার সেল পার্টটা। মানে আমাদের বডিকে কোন রকম একটা ব্যাকটেরিয়া ভাইরাস এফেক্ট করছে এবং আমরা সেটা জানতেও পারছি না, আমাদের ডব্লিউবিসির ন্যাচারাল কিলার সেল পার্টটা কোনো একটা অ্যাবনর্মাল পার্টকে কিন্তু সেটা নষ্ট করে দিচ্ছে আমাদের অজান্তেই। হয়তো কোনো একটা ক্যান্সারাস সেল আমাদের বডিতে এফেক্ট হতে চলেছিল কিন্তু সেটা আটকে গেল, কেন? আমাদের অ্যাবসেন্সে আমরা জানতেও পারলাম না। ন্যাচারাল টাইপ অফ কিলার সেল কিন্তু সেই অ্যাবনর্মাল সেলগুলোর সাথে ফাইট করতে সক্ষম। ওই তাহলে লিম্ফোসাইটসের এই টাইপগুলো আমাদের হলো। আমরা একটু একটা ডায়াগ্রাম একটু দেখি, তারপর বাকিটা আমরা থিওরিটা পড়বো। আমরা এতক্ষণ যেগুলো পড়লাম তার ডায়াগ্রামটা একটু দেখি। লিম্ফ নোড কোথায় কোথায় অবস্থিত বলেছি? সার্ভাইকাল লিম্ফ নোড আমাদের ঘাড়ের পিছন দিকে অবস্থিত। অ্যাক্সিলারি লিম্ফ নোড এই যে অ্যাক্সিলার রিজিয়ন সেই জায়গাটা অবস্থিত, ছোট ছোট স্মল বিন শেপেড। আচ্ছা,
আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আমাদের ইনগুইনাল লিম্ফ নোড, যেটা লেখা আছে ইলিয়াক লিম্ফ নোড। এই ইলিয়াক জায়গাটাকেই বলা হচ্ছে ইনগুইনাল লিম্ফ নোড। ঠিক আমাদের কুচকির সাইডটা, এটা হচ্ছে ইলিয়াক পার্ট। ইনগুইনাল লিম্ফ নোড এন্ড ইলিয়াক পাশাপাশি থাকে এটা একদম। পায়ের এই আপার এক্সট্রিমিটির লিম্ফ নোড গুলো যে বলা হয়েছে, এখানে ছবিতে কয়েকটা জিনিস দেখা আছে। পপ্লিটিয়াল লিম্ফ নোড মানে যেটা আমাদের লোয়ার লেগ যে পার্টটা, যেখানে পপ্লিটিয়াল ফাসা আছে অ্যানাটমির, এই পপ্লিটিয়াল রিজিয়নটাতেও আমাদের কিন্তু লিম্ফ নোড থাকে। তাহলে লিম্ফ নোডের পজিশন গুলো সম্পর্কে একটা গ্রফ আইডিয়া আমরা এখান থেকে পাবো যে কোথায় কোথায় আমাদের লিম্ফ থাকে। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনের পিয়ার্স প্যাচ এরিয়া যেটা দেখালাম, এই জায়গাটা আমাদের লিম্ফ নোড আছে। আর বেসিক্যালি এইগুলো দেখানো আছে আমাদের লিম্ফ নোড এরিয়া হিসাবে। তাহলে লিম্ফ নোড বললাম, এবং লিম্ফ নোডের বেসিক যে জিনিসটা লিম্ফোসাইট, যেটার বেসিসে আমাদের লিম্ফ কাজ করতে পারছে, সেই লিম্ফোসাইট বা ডব্লিউবিসি সম্পর্কে বললাম। এবার আসবো আমরা টনসিল। আমাদের বডিতে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টনসিল, যেটা আমাদের একটা ইমিউন সিস্টেম হিসাবে কাজ করে আমাদের বডিতে। Tonsils are small masses of tissue at the back of the mouth and nose at the top of the throat. Tonsils have many lymphocytes. টনসিল কিন্তু আমরা টনসিল বলতে যেটা জানি, সেটা হচ্ছে আমাদের গলার সামনে অবস্থিত যে পার্টটা, সেটা হচ্ছে দুদিকে হাত দিলে আমরা গলা গ্ল্যান্ডে যেটা দুটো ফিল করতে পারি, এটা হচ্ছে টনসিল। আমরা এইটুকুই তো জানি টনসিল সম্পর্কে। কিন্তু আজকে একটা নতুন কনসেপশন বলবো, যেটা আমাদের শুধুমাত্র গলার সামনে হাত দিয়ে যে পার্টটা আমরা দেখতে পাই, ওইটাই শুধুমাত্র আমাদের টনসিল নয়। গলার হাত দিয়ে আমরা যেটা ফিল করতে পারি, এটা হচ্ছে প্যালেটাইন টনসিল, যেটা আমাদের দুটো আছে, একটা রাইট সাইড, একটা লেফট সাইড গলার। টনসিল বেসিক্যালি আমাদের হিউম্যান বডিতে চারটে থাকে। খুব ভালো করে বুঝবেন এখানটা কি বললাম। আমাদের হিউম্যান বডিতে টনসিল চারটে থাকে। চারটে টনসিলের নাম কি একটু লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন। নাম্বার 1 হচ্ছে প্যালেটাইন টনসিল, PALATINE, প্যালেটাইন টনসিল থাকে দুটো। লিখছেন সকলে? হ্যাঁ ম্যাডাম লিখছি। হ্যাঁ লিখুন। প্যালেটাইন টনসিল দুটো। দুটো, PALATINE। আমি স্পেলিং গুলো একটু বলে দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে অ্যাডিনয়েড টনসিল, ADENOID, অ্যাডিনয়েড টনসিল একটা। নাম্বার 3 হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, LINGUAL, LINGUAL, লিঙ্গুয়াল টনসিল থাকে একটা। তাহলে মোট কটা হলো? চারটে। প্যালেটাইন হচ্ছে দুটো, অ্যাডিনয়েড একটা, লিঙ্গুয়াল টনসিল হচ্ছে একটা। এই অ্যাডিনয়েড টনসিলকে বলা হয় ফ্যালেঞ্জিয়াল টনসিল। অ্যাডিনয়েড টনসিলের আর একটা নাম হচ্ছে ফ্যালেঞ্জিয়াল টনসিল, যেটা নোটে লেখা আছে এখানে।
তাহলে এবার টনসিলের পার্টটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে টনসিল আর স্মল মাস অফ টিস্যু এট দ্য ব্যাক অফ দ্য মাউথ, আমাদের ব্যাক অফ দ্য মাউথে আমাদের টনসিল অবস্থিত। And nose at the top of the throat, tonsil have many lymphocytes. এবং এই যে চারটে নাম বললাম, প্যালেটাইন, অ্যাডিনয়েড, লিঙ্গুয়াল, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। কোথায় অবস্থান, কি কাজ, যখন আমরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম চ্যাপ্টারে কিন্তু টনসিল পার্ট আছে, সেইটা যখন পড়াবো আমি ডাইজেশন, তখন এগুলো সম্পর্কে আরো ডিটেলসে ঢুকবো। এখন ওভারঅল একটা গ্রস আইডিয়া দিয়ে রাখলাম। এবার টনসিল হ্যাভ মেনি লিম্ফোসাইটস, যেখানে টনসিল আছে সেখানে কিন্তু লিম্ফোসাইটস আছে, এটা আমরা মাথায় রাখবো। লিম্ফোসাইটস মানে ডব্লিউবিসি। তো ডব্লিউবিসি কি করবে, যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগাজ করবে, গিলে নিয়ে চেষ্টা করবে বডির ডিজিজ কন্ডিশনটাকে আটকাতে। এবার যখন সে পুরোটা আটকাতে পারলো না, চেষ্টা তো সে ডেফিনেটলি করবে, তখন আমরা ডিজিজ দ্বারা আক্রান্ত হলাম। এবার একটা পেশেন্ট এলো, যেমন আমরা বললাম যে একটা পেশেন্ট নর্মালি একটা ডিজিজ কন্ডিশন বা কোল্ড ফ্লু নিয়ে যখন এলো, তার লিম্ফ গুলো অনেক বেশি সোলেন বা এনলার্জ। আমরা দেখবো একটা পেশেন্ট যখন নর্মালি কোনো একটা ডিজিজ নিয়ে এলো, সেটা কোল্ড ফ্লু হোক বা হোয়াট এভার, যে কোনো ডিজিজই হোক না কেন, তখন ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের অ্যাটাক করেছে, সেটা আমাদের ওরাল রুট দিয়েই অ্যাটাক করুক আর আমাদের নাক দিয়ে মানে ন্যাসোফ্যালেঞ্জিয়াল রুট দিয়েই অ্যাটাক করুক, যেভাবেই অ্যাটাক করুক তাকে টনসিল টাচ করে নিচের দিকে নামতে হবে। তখন কি হয়, মেনলি প্যালেটাইন টনসিল আর অ্যাডিনয়েড টনসিল, এই দুটো পার্ট কি করে, ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে যেটা ওরাল রুট দিয়ে বা ন্যাসাল রুট দিয়ে ঢুকলো, সেটাকে আটকানোর চেষ্টা করলো। তখন টনসিল কিন্তু নিজে নিজে এনলার্জড হয়ে যাবে। তাহলে একটা ডিজিজ কন্ডিশন নিয়ে পেশেন্ট এলে আমরা লিম্ফ নোড এনলার্জমেন্ট পাবো আর টনসিল এনলার্জমেন্ট পাবো। মেনলি কিন্তু অ্যাডাল্টের থেকে বাচ্চাদের টনসিলের অ্যাফেকশনটা সব থেকে বেশি হয়। আমরা যদি লক্ষ্য করি, এটা আমরা দেখতে পাবো, একটা বাচ্চা এসছে চেম্বারে, সেক্ষেত্রে কিন্তু তার কন্ডিশনটা টনসিলের একটা অ্যাডাল্ট পার্সনের থেকে খুব সহজে এনলার্জ থাকে। কেন এনলার্জ থাকে, কারণ বাচ্চাদের ইমিউনিটি কিন্তু এমনিতেই একটু কমের দিকে থাকে আমাদের অ্যাডাল্টদের থেকে। তো তার টনসিল কি চেষ্টা করবে, সবসময় ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগালফ করে নিতে। তারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয় বাচ্চারা। তো অলওয়েজ দেখা যায় তাদের টনসিল কিন্তু এনলার্জ। এটা কোল্ড ফ্লু হলে তো হবেই, ডেফিনেটলি হবে, আদারওয়াইজ অন্য কোনো ডিজিজের ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের সবার প্রথমে টনসিলের একটা এনলার্জমেন্টের টেন্ডেন্সি দেখা যায়। অন্তত 90% কেসে দেখা যায় টনসিল এনলার্জমেন্টের একটা টেন্ডেন্সি। এগুলো খুব বেসিক ছোট ছোট জিনিস, আমি এগুলো খুব ধরে ধরে বোঝাচ্ছি এই জন্য, যখন প্র্যাকটিস করবেন চেম্বারে এই এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন, এবং এইগুলো যখন মেলাবেন যে হ্যাঁ পেশেন্টটা তো এইরকমই হচ্ছে, পেশেন্টটা তো ওই রকমই হচ্ছে, তার পেছনে কি কজ আছে, কেন হচ্ছে, সেই লজিকটা যাতে আপনাদের কাছে থাকে। মানে ডব্লিউবিসি কিন্তু যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে বডির পার্টস এনলার্জ হতে শুরু করবে, সোলেন হতে শুরু করবে, কারণ সে ব্যাকটেরিয়া ভাইরাসকে গিলছে, এনগালফ করছে, চেষ্টা করছে বডিকে আটকানোর। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের টনসিল বেসিক যে জিনিসটা, চারটে টাইপের টনসিল বললাম এবং সেগুলো ডব্লিউবিসি পার্ট তার মধ্যে উপস্থিত। তা অ্যাডিনয়েড ফ্যালেঞ্জিয়াল টনসিল যেটাকে বললাম, ইজ আ সিঙ্গেল, একটাই থাকে, সিঙ্গেল স্মল মাস অফ লিম্ফ্যাটিক টিস্যু, লিম্ফ্যাটিক টিস্যু দ্বারা গঠিত, ব্যাক অফ দ্য নোজ, নোজের অপোজিটটা থাকে ব্যাক অফ দ্য নোজ, দ্যাট কন্টেন্স লিম্ফোসাইটস, যেটার মধ্যে লিম্ফোসাইটস আছে। The adenoid is large
largest in children and start to sink just before puberty. তাহলে অ্যাডিনয়েড টনসিল কি হবে? লার্জেস্ট থাকে, বড় অবস্থায় থাকে চাইল্ডহুড স্টেজেতে, মানে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড টনসিল কিন্তু একটু ছোট অবস্থায় মানে বড় অবস্থায় থাকে, আমাদের লার্জেস্ট থাকে। এবার যখন সে আস্তে আস্তে পিউবার্টির দিকে এগোয়, পিউবার্টি মানে বয়ঃসন্ধির যে সময়টা সেটাকে পিউবার্টি বলে, মানে চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্স স্টেজের দিকে যখন পৌঁছাচ্ছে, সে কৈশোর থেকে যখন যৌবনে পা দিচ্ছে, এই যে পিরিয়ডটা, সেই সময়টা কিন্তু স্টার্ট টু সিঙ্ক, মানে এই অ্যাডিনয়েড টনসিল আস্তে আস্তে ছোট হতে থাকে, সিঙ্ক করতে শুরু করে। তাহলে আমরা এটা জানবো যে পিউবার্টি স্টেজের আগে পর্যন্ত অ্যাডিনয়েড টনসিল বড় থাকে এবং পরবর্তীকালে সেটা আস্তে আস্তে আমাদের সিঙ্ক করতে থাকে। অল থ্রু it is often called the adenoids. There are only one adenoids, একটাই থাকে adenoid tonsil. The tonsil and adenoid help the body fight against and protect the opening to the digestive system and lung from the bacteria and virus. এই লাইনটা কি বললো? এই লাইনটার একটা মানে, the tonsils and adenoid help the body fight infection, এই পর্যন্ত ঠিক আছে। Next, protect the opening of digestive system and lung from bacteria and virus. কাকে প্রোটেক্ট করছে? ওপেনিং অফ ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড লাংস। কোন পার্টটাকে? ডাইজেস্টিভ সিস্টেমে যেটা ওপেনিং। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের খাদ্য নালী দিয়ে খাবার আমাদের স্টমাকে পৌঁছাবে, পাকস্থলী দিয়ে পৌঁছাবে। কিভাবে? আমরা খাবো, খাবার পর গলা দিয়ে খাবারটা আমাদের নামবে থ্রোট টু ইসোফেগাস, মানে ইসোফেগাসের সাথে আমাদের থ্রোটের সাথে কানেক্টেড হচ্ছে আমাদের ইসোফেগাস। ইসোফেগাসের বাংলা হচ্ছে খাদ্য নালী। তাহলে আমরা তো খেলাম, খাবারটাকে তো স্টমাকে পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবে? সে পৌঁছাবে ইসোফেগাসের মধ্যে দিয়ে, মানে ওই খাদ্যনালীর মধ্যে দিয়ে সে স্টমাকে পৌঁছাবে। এখানে কি বলা হচ্ছে? কোন পার্টটাকে প্রোটেক্ট করছে? ওপেনিং টু দ্য ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের যে ওপেনিং সেটাকে প্রোটেক্ট করছে, মানে ইসোফেগাসকে প্রোটেক্ট করছে। আমরা একটু আগেই একটা কথা বললাম, একটা ব্যাকটেরিয়া ভাইরাস যখন আমাদের অ্যাটাক করছে, সেটা ওরাল রুটেই হোক আর ন্যাসোফ্যালেঞ্জিয়াল রুটেই হোক, টনসিল পার্টটা তাকে ক্রস করতে হচ্ছে। অ্যাডিনয়েড টনসিল, ফ্যালেঞ্জিয়াল টনসিল, দুটো পার্টই সে ক্রস করছে। সেখানে ডব্লিউবিসি ব্যাকটেরিয়া ভাইরাসকে মোস্ট অফ, মানে 90% 80% চেষ্টা করে সেটাকে এনগালফ করে গিলে খেয়ে নিতে। যেটুকু পারে না সেইটুকু আমাদের বডিকে এফেক্ট করে। তাহলে ও যখন টনসিলের পাশ দিয়ে যখন নামছে জিনিসটা, সেটা ওই পার্ট অফ দ্য, ওই জায়গাটায় টনসিলে উপস্থিত ডব্লিউবিসি এনগালফ করে নিচ্ছে, গিলে নিয়ে, যেটা ওপেনিং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের, সেই জায়গাটাকে প্রোটেক্ট করছে, আটকে দিচ্ছে। আমরা তো মাস্ক ছাড়া ঘুরে বেড়াই, আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস তো সবসময় আমাদের মুখের মধ্যে ঢুকছে। আমরা মাস্ক কতক্ষণ পরি? অ্যাক্টিভলি মাস্ক আমরা কতক্ষণ পরি? কোনো একটা হসপিটালে গেলাম, কোনো একটা পেশেন্ট দেখতে গেলাম, নর্মালি আমরা রাস্তাঘাটে কি সবাই মাস্ক পরে ঘুরে বেড়াই? মানে এতটা সচেতন আমরা সত্যিই নই, এখনো নই। তো তখন কি হয়, যে ব্যাকটেরিয়া ভাইরাস তো আমাদের স্টমাক বা লাংসে ইজিলি প্রবেশ করতে পারে। মানে দুদিন ছাড়াই আমরা লাংস এফেক্টেড হব, আমরা স্টমাক এফেক্টেড হব। কেন হই না? কারণ টনসিল পার্টে অবস্থিত এই ডব্লিউবিসি কিন্তু চেষ্টা করে, মোস্ট অফ দ্য কেস চেষ্টা করে সেটাকে আটকে দেওয়ার, যার জন্য আমাদের
ওপেনিং অফ ডাইজেস্টিভ রুট সেটাও সুরক্ষিত থাকে। তার সাথে আর কোন জায়গাটা প্রোটেক্ট করে? ওপেনিং অফ লাংস। লাংসে কি হয়, আমরা কোনো একটা কিছু আমরা অক্সিজেন নিচ্ছি, তার সাথে তো অক্সিজেনের সাথে আরো বিভিন্ন বিষাক্ত জিনিসও আমাদের বডিতে লাংসে প্রবেশ করছে। তাহলে লাংসকে আমরা সহজে সহজে সেটা এফেক্ট হচ্ছে না কেন? কারণ সেই লাংসের মানে ট্র্যাকিয়াকে বলা হয় শ্বাসনালী। একটা এয়ার আমাদের এলো, সেটা মাউথ রুট দিয়েই এলো, আমরা মুখ দিয়েও নিতে পারি, নাক দিয়েও নিতে পারি, বা ন্যাসোফ্যালেঞ্জিয়াল দিয়েই এলো। তাকে টনসিল পার্ট ক্রস করতে হচ্ছে এবং সেখানে অবস্থিত ব্যাকটেরিয়া ভাইরাস সেই জায়গাগুলোকে আটকে দিচ্ছে। বহু বিষাক্ত গ্যাস আমাদের অক্সিজেনের সাথে কিন্তু সে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু লাংসে উপস্থিত অ্যান্টিবডি, আমরা যখন লাংস পড়বো তখনও জানবো, আইজিএ অ্যান্টিবডি আমাদের লাংসের নিজস্ব একটা প্রপার্টি, সে লাংস নিজেই তৈরি করতে পারে, সেটা লাংস নিজেও সেইগুলোকে মারতে পারে। এমনকি এই টনসিল পার্টে অবস্থিত এই যে ডব্লিউবিসি, সেগুলো কিন্তু এই এয়ারের সাথে ঢোকা যে ব্যাকটেরিয়া ভাইরাস বা বিষাক্ত গ্যাসিয়াস সাবস্টেন্স সবগুলোকে আটকে আমাদের ওপেনিং অফ লাংস কে আটকালো। ওপেনিং অফ লাংস মানে কোন পার্টটাকে বলবো? আমাদের সেটা ট্র্যাকিয়া রুট, মানে আমরা লাংসে বা আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়বো, আমি এর মধ্যে ঢুকবো, এখন বেসিক একটু বলে রাখি ছোট করে। সেটা হচ্ছে একটা এয়ার এলো, সেটা মাউথ বা নাক যেটা দিয়েই হোক না কেন এসে সেটা আমাদের নামবে হচ্ছে ফ্যারিংস, ফ্যারিংস থেকে যাবে ল্যারিংস, ল্যারিংসের ওপেনিং থেকে শুরু হচ্ছে আমাদের ট্র্যাকিয়া বা শ্বাসনালী। সেই ট্র্যাকিয়া বা শ্বাসনালীর মধ্যে দিয়ে এয়ারটা যখন নিচের দিকে নামবে লাংসে প্রবেশ করার জন্য, তখন ওই ট্র্যাকিয়াটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। কোন দুটো ভাগে? সেটার নাম হচ্ছে ব্রঙ্কাই। মানে ট্র্যাকিয়ার বাইফার্কেশনকে, দুটো ভাগে ভাগ হওয়াকে বলে ব্রঙ্কাই। কেন দুটো ভাগে ট্র্যাকিয়া ভাগ হয়? আমাদের তো দুটো লাংস, একটা রাইট একটা লেফট, দুটো দুদিকে থাকে ফুসফুস। তাহলে একটা পার্টকে প্রবেশ করতে হবে রাইটে, একটা পার্টকে প্রবেশ করতে হবে আমাদের লেফটে। তাহলে রাইট অ্যান্ড লেফট এই দুটোকে, দুটোর ওপেনিং এ বসে আছে আমাদের ট্র্যাকিয়ার বাইফার্কেশন পার্ট, যেটাকে আমরা বলছি ব্রঙ্কাই। ব্রঙ্কাই এর মুখে গিয়ে কিন্তু ওপেনিং পার্টে লাংসের ওটা আটকে যাবে, কারণ তাকে তো প্রোটেক্ট করছে, লাংস নিজেও প্রোটেক্ট করবে, এমনকি টনসিলও প্রোটেক্ট করবে। তাহলে ডাইজেস্টিভ রুটের পার্টকেও কিন্তু প্রোটেক্ট করলো টনসিল পার্ট। ইভেন লাংস রুট, যেখান দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই রুটটাকেও প্রোটেক্ট করলো আমাদের টনসিল। খুব সহজেই কিন্তু আটকে দিচ্ছে এবং আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে লড়াই করে ইজিলি এফেক্ট হচ্ছি না। এবার এফেক্ট কি হবে না? একটা এমন কোনো পলিউটেড এরিয়ায় গিয়ে যদি আমরা মাস্ক ছাড়া ঘুরে বেড়াই, সেখানে ডব্লিউবিসিরও একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির বাইরে গিয়ে তো সে কাজ করতে পারবে না, তখন আমরা এফেক্ট হব। নর্মালি আমরা চেষ্টা করব কোনো গ্যাদারিং এ গেলে মাস্ক পরতে, কারণ কি যতটা প্রেশার কম হয় ডব্লিউবিসির ওপর, ততই আমাদের ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকবে। আচ্ছা, তাহলে এইটা গেল তো আমাদের টনসিল পার্ট। টনসিল আমাদের কিভাবে হেল্প করছে ইমিউনিটি সিস্টেমে। আচ্ছা, প্রথমেই আমরা একটা জিনিস পড়েছিলাম, মেড আপ অফ টিস্যুস অ্যান্ড অর্গ্যানস। তাহলে টনসিল কিন্তু টিস্যু লাইক অর্গ্যান, অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের টিস্যু লাইক অর্গ্যান। আচ্ছা, আর স্মল ইন্টেস্টাইন হচ্ছে একটা নির্দিষ্ট অর্গ্যান, যেটা আমাদের পেয়ার স্প্যাস এরিয়াটায় লিম্ফ্যাটিক টিস্যু জোন আছে। তাহলে টিস্যু এবং অর্গ্যান এই দুটো ভাবে একত্রে কাজ করছে ইমিউনিটি সিস্টেমকে রক্ষা করার জন্য, এবং স্পেসিফিক অর্গ্যান, প্রতিটা অর্গ্যান কিন্তু নয়।
লিম্ফ হলো, লিম্ফের পর আমাদের লিম্ফোসাইটস হলো, আমাদের টনসিল পার্ট হলো। নেক্সট আমরা আসবো স্প্লিন। নেক্সট আসবো আমরা আমাদের স্প্লিন। স্প্লিন মানে স্পৃহা, বাংলায় আমরা বলি স্পৃহা। The spleen is an organ in the abdomen under the ribs on the left side of the body. স্প্লিনের অ্যানাটমিক্যাল লোকেশনটা কি বলছে? অর্গান ইন দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনের মধ্যে উপস্থিত একটা অর্গান, আন্ডার দ্য রিবস কেজ, রিবস কেজের একটু ভেতরের দিকে থাকে, আন্ডার দ্য রিবস কেজ মানে আমাদের যে খাঁচা যেটা রিবস, লেফট সাইড অফ দ্য বডি মানে আমাদের বডির খানিকটা বাঁ দিক চেপে থাকে, রিবস কেজের ভিতরের দিকে একটা ছোট অর্গান, সেটা হচ্ছে স্প্লিন বা স্পৃহা। It stores lymphocytes, filters the blood and destroys old blood cells. কি বলছে? It stores lymphocytes. লিম্ফোসাইটস বা ডব্লিউবিসি স্টোর থাকে আমাদের স্প্লিনের মধ্যে। ডব্লিউবিসি যদি স্প্লিনের মধ্যে থাকে তাহলে স্প্লিন ইমিউনিটি সিস্টেম হিসেবে কাজ করবে, ওখান দিয়ে যখন পাস করবে আমাদের লিম্ফ, সেটা ট্র্যাপ করবে, প্যাথোজেন ব্যাকটেরিয়াকে সে ট্র্যাপ করে গিলে নেবে। লিম্ফের মধ্যে ডব্লিউবিসি আছে, এটুকু ক্লিয়ার। ফিল্টার দ্য ব্লাড অ্যান্ড ডেস্ট্রয়েড ওল্ড ব্লাড সেল। এইখানটা কি বলছে? ফিল্টার দ্য ব্লাড, সে লাসিকা বা হ্যাঁ লাসিকাকে সে ফিল্টার করছে, ডব্লিউবিসি ফিল্টার করছে, লাসিকার ফ্লুইড কে ফিল্টার করে সে এনগালফ করে নিচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস, এটা তো সে করছেই। লাসিকাটা তো গেল আমাদের লাসিকা সংবহন তন্ত্রের পার্ট। আর একটা কি পার্ট আছে বলেছি? আমাদের রক্ত সংবহন তন্ত্র, যেটা আমাদের ব্লাড চ্যাপ্টার, সেই ব্লাডকেও কিন্তু ফিল্টার করছে ডব্লিউবিসি। তাহলে একটা এমন অর্গান স্প্লিন যে লাসিকা এবং রক্ত দুটোকেই ফিল্টার করতে সক্ষম। লাসিকাকে ফিল্টার করে তার প্যাথোজেন ব্যাকটেরিয়া এগুলোকে এনগালফ করে নিচ্ছে ডব্লিউবিসি, আর তার সাথে কি করছে? ব্লাডকেও ফিল্টার করছে, রক্তকে। ডেস্ট্রয়েড ওল্ড ব্লাড সেল মানে আমাদের ওল্ড আরবিসি, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাকে ফিল্টার করছে। এবং ওল্ড আরবিসি যেগুলো, একটা আরবিসির লাইফ স্প্যান মানে বেঁচে থাকে অ্যাপ্রক্স 120 দিন মতো একটা আরবিসি বাঁচে। এবার এই আরবিসি গুলো তো ডেস্ট্রয় হয়, ধ্বংস হয়। কোথায় গিয়ে ধ্বংস হয়? খানিকটা পার্ট ধ্বংস হয় আমাদের লিভারে, খানিকটা পার্ট ধ্বংস হয়, ম্যাক্সিমাম পার্টটা ধ্বংস হয় আমাদের স্প্লিনেতে। স্প্লিন এই ওল্ড আরবিসি গুলোকে ফিল্টার করে ডেস্ট্রয় করে, ধ্বংস করে। এবার স্প্লিন ধ্বংস করলো, তার জন্য স্প্লিনের একটা নাম আছে, কি বলা হয়? স্প্লিনকে বলা হয় গ্র্যাভিয়েট অফ দ্য আরবিসি। গ্র্যাভিয়েট মানে কবর, কবর, কবরস্থল, সেটাকে বলা হয় গ্র্যাভিয়েট। তাহলে আরবিসির কবরস্থল বলা হয় স্প্লিনকে, কারণ স্প্লিন আরবিসি কে ডেস্ট্রয় করে, ধ্বংস করে। তাহলে একটা কখনো কখনো ছোট কোয়েশ্চেন আছে অবজেক্টিভ, যে এরকম কনফিউজিং কোয়েশ্চেন কখনো হয় যে গ্র্যাভিয়েট অফ আরবিসি 3-4টে অপশন দেয়া আছে, সেখানে স্প্লিনও আছে, লিভারও আছে। আমি 4টে অপশন বলছি, ধরুন স্মল ইন্টেস্টাইন, লাংস, স্প্লিন, লিভার, 4টে অপশন দেয়া রইল। আমরা কোনটাকে অ্যান্সার বলবো? লিভারও ডিস্ট্রয় করে, স্প্লিনও ডিস্ট্রয় করে, দুজনেই কিন্তু আরবিসি কে ডিস্ট্রয় করে। আমরা অ্যান্সার কিন্তু
কেউ যদি লিভার লেখে সেটাও ভুল নয়, কাটা যাবে না, কিন্তু একদম অ্যাকিউরেট রাইট যদি অ্যান্সার লিখতে হয় স্পেসিফিক ভাবে সেটা হচ্ছে স্প্লিন। কারণ লিভারের তুলনাতেও স্প্লিন কিন্তু সব থেকে বেশি আরবিসি কে ডিস্ট্রয় করতে সক্ষম। তাহলে গ্রাভিয়ার অফ দ্য আরবিসি আমরা চোখ বুঝে কিন্তু এই অ্যান্সারটা মাথায় রাখবো, স্প্লিন কে বলবো আমরা আরবিসির কবরস্থল। as blood passes through the spleen। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এবার লিম্ফো এনলার্জ হবে, মানে আমরা কি বললাম, যেখানে যেখানে ডব্লিউবিসি প্রেজেন্ট আছে সেখানে সেখানে ডব্লিউবিসি গিলে খেয়ে নিচ্ছে, খেয়ে নেবার পরে সেই জায়গাটা এনলার্জ হচ্ছে। তাহলে স্প্লিনেরও এনলার্জ হওয়ার কথা। স্প্লিনও এনলার্জ হয়, কিন্তু স্প্লিনকে আমরা হাত দিয়ে সহজে প্যালপেট করতে পারবো না। আমরা একটা পেশেন্টকে যদি ক্লিনিক্যালি দেখি, তার লিভার, তার আমাদের অ্যাপেন্ডিক্স, আমাদের স্টমাক, এগুলোকে আমরা হাত দিয়ে কিছুটা প্যালপেট করতে পারবো, কিছুটা না, ভালোই প্যালপেট করতে পারবো। কিন্তু স্প্লিনকে আমরা এনলার্জ হওয়া সত্ত্বেও ইজিলি হাতে ফিঙ্গার টাচ করতে পারবো না যতক্ষণ না স্প্লিন 2 to 3 টাইমস এনলার্জ হয়। এটা লিখে রাখুন, স্প্লিনকে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে প্যালপেট করা যায় না যতক্ষণ পর্যন্ত এটা 2 to 3 টাইমস, 2 থেকে 3 গুণ তার সাইজের এনলার্জ হচ্ছে, ততক্ষণ স্প্লিনকে হাত দেয়া প্যালপেট করা যায় না। তাহলে আমরা স্প্লিনের এনলার্জমেন্ট কি করে বুঝবো? আমরা ইউএসজির মধ্যে দিয়ে বুঝতে পারি, আল্ট্রাসাউন্ডের মধ্যে দিয়ে। কি আল্ট্রাসাউন্ড করতে দেবো? আমরা লিভার এনলার্জমেন্ট বা স্পিল এনলার্জমেন্ট এগুলো দেখার জন্য কি আল্ট্রাসাউন্ড করতে দেবো? আমরা হোল অ্যাবডোমেন ইউএসজি দেবো, সিটি স্ক্যান আছে, মোস্ট অফ দ্য কেস যেটা ব্যবহার করা হয় হোল অ্যাবডোমেন ইউএসজি। কি হবে এটাতে? এনলার্জ ধরা পড়ে, স্প্লিন এনলার্জ হয়েছে কিনা, লিভার এনলার্জ হয়েছে কিনা। লিভার এনলার্জমেন্টকে মেডিকেল টার্মে বলা হয় হেপাটোমেগালি। নোট করুন, আমি কিছু কিছু মেডিকেল টার্ম বলবো যেগুলো নোট করে রাখলে নিজেদের পরবর্তীকালে ক্লিনিকে রিপোর্ট দেখতে অনেক সুবিধা হবে। কারণ ওখানে কিন্তু রিপোর্টে কখনোই এনলার্জমেন্ট এইভাবে লেখা থাকে না, ওখানে মেডিকেল টার্মটা লেখা থাকে, যে টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে আস্তে আস্তে। তাহলে হেপাটোমেগালি, মেগালি মানে বড় হয়ে যাওয়া, সেটাকে বলা হয় লিভার এনলার্জমেন্টকে। স্প্লিনোমেগালি মানে স্প্লিন যখন এনলার্জ হয়ে যায় সেটাকে বলা হয় স্প্লিনোমেগালি। এগুলো এক একটা মেডিকেল টার্ম। স্প্লিন এনলার্জ হবে তখন যখন ডিজিজ দ্বারা এফেক্টেড হবে এবং ডব্লিউবিসি সেটাকে এনগালফ করবে। কি কি রোগের ক্ষেত্রে স্প্লিনোমেগালি দেখা যায় আমি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, জন্ডিস, এই ধরনের ডিজিজ গুলোর কিন্তু হেপাটোমেগালি এবং স্প্লিনোমেগালি দুটোই দেখা যায়। Blood passes through the spleen. Lymphocytes attack any bacteria or virus or other type of harmful substances that can cause infection or illness. ঠিক যেভাবে পাস করবার সময় ডব্লিউবিসি সেটাকে এনগালফ করে নিচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, হার্মফুল সাবস্টেন্সকে, which can cause infection and illness, যেটা ইলনেসের কারণ হতে পারে। তাহলে এই গেল আমাদের আর একটা অর্গান যেটা আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের ইমিউনিটি সিস্টেম হিসাবে কাজ করে। তাহলে কতগুলো অর্গান আমরা পেলাম? আমরা টনসিল, স্প্লিন, স্মল ইন্টেস্টাইনের পেয়ার প্যাচ, অ্যাপেন্ডিক্স। এটা একটা নতুন জিনিস জানলেন যে অ্যাপেন্ডিক্স তো নিষ্ক্রিয় অর্গান, কিন্তু কেটে বাদ দিলে তার ইমিউনিটি কমে যায়, কারণ ওটা একটা আমাদের ডব্লিউবিসি জোন যেটা ইমিউনিটি প্রদান করে আমাদের বডিকে। তাহলে চেষ্টা করব আমরা কোনো পেশেন্টের যদি একান্ত 100% প্রয়োজন না থাকে অ্যাপেন্ডিক্স না কেটে বাদ দিতে পারে, যদি মেডিসিনের দ্বারা অ্যাপেন্ডিক্স এনলার্জমেন্টকে দমন করা যায় আমরা সেটাই চেষ্টা করব অর্গানটাকে বাঁচানোর।
আচ্ছা, তাহলে এই পার্টস গুলো হলো, স্প্লিন হলো, আচ্ছা নেক্সট আমরা আরেকটা পার্টিতে আসি, সেটা হচ্ছে থাইমাস। থাইমাস ইজ আ গ্ল্যান্ড ইন দ্য মিডল অফ দ্য চেস্ট। আমাদের চেস্টের একদম মাঝখানে অবস্থিত থাইমাস হচ্ছে একটা গ্ল্যান্ড বিহাইন্ড দ্য স্টারনাম। স্টারনাম মানে আমাদের যেটা ব্রেস্ট বোন। স্টারনামটা তো আমরা দেখেছি অস্টিওলজিতে পড়বার সময়। তো স্টারনামের পিছনের দিকে অবস্থিত একটা গ্ল্যান্ড, যেটাকে বলা হয় থাইমাস গ্ল্যান্ড, যেটা কোথায় অবস্থিত? sits at the area of the chest called mediastinum. থাইমাসের অ্যানাটমিক্যাল জায়গাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে স্টারনাম বোনসের পিছনের দিকে মিডিয়াস্টাইনাম মানে মিড স্টারনাম পার্টেতে, চেস্ট বা আমাদের থোরাসিক রিজিয়নে সেখানে উপস্থিত একটা গ্ল্যান্ড, সেটাকে বলা হয় থাইমাস গ্ল্যান্ড, যেটা আমাদের ইমিউনিটি জোন একটা। মানে থাইমাস গ্ল্যান্ড যেহেতু ইমিউন সিস্টেমে হেল্প করে, সেই জন্য এটাও আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের একটা পার্ট। আমাদের বডির যা যা জায়গা লিম্ফ্যাটিক মানে ইমিউনিটি সিস্টেমে হেল্প করবে, প্রতিটাই কিন্তু আমাদের ডাব্লিউবিসি জোন, এবং প্রতিটাই আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের একটা এরিয়া। T cell type of lymphocytes mature inside the thymus. আমরা তিন ধরনের লিম্ফোসাইটস বললাম, বি সেল, টি সেল, ন্যাচারাল কিলার সেল। তিনটের কাজের কিছু বেসিক ডিফারেন্স আছে যেগুলো বলেছি। এর মধ্যে টি সেল লিম্ফোসাইটস ম্যাচিওর ইনসাইড দ্য থাইমাস। থাইমাসের মধ্যে এটা ম্যাচিওর হয়। But the T cells in the thymus don't respond to infection until they are released in the blood and the lymphatic system. এই যে লিম্ফোসাইট, এটাকে তো রিলিজ হতে হবে। কোথায় রিলিজ হবে এটা? আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যেই রিলিজ হোক, আর এটা আমাদের ব্লাড সিস্টেমের মধ্যেই রিলিজ হোক, তাকে রিলিজ হতে হবে। কোথায় তৈরি হচ্ছে? এর অরিজিনটা কোথায়? এটার অরিজিন হচ্ছে আমাদের টি সেল লিম্ফোসাইটস এরিয়ায়। কিন্তু এই এরিয়ার মধ্যে যখন সে থাকে, তখন সে অ্যাক্টিভ থাকতে পারে না। কিসের জন্য অ্যাক্টিভ থাকতে পারে না? ইমিউনিটির জন্য। সে কিন্তু অ্যাক্টিভ থাকে না। তাকে অ্যাক্টিভ হতে গেলে তাকে সার্কুলেশনেতে মিশতে হবে। কোন সার্কুলেশন? সেটা আমাদের ব্লাড সার্কুলেশন হোক বা লিম্ফ সার্কুলেশন হোক, যতক্ষণ না সার্কুলেট হচ্ছে ততক্ষণ সে তার অ্যাক্টিভনেস দেখাতে পারবে না। The thymus start to sink during the childhood and adolescence, become very small in adult. ঠিক অ্যাডিনয়েড টনসিলের মতো। কি? অ্যাডিনয়েড টনসিল, thymus gland start to sink during the late childhood and adolescence, become very small in adult. মানে ছোটবেলায় এই থাইমাস গ্ল্যান্ড থাকে, যত বড় হবে এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। অ্যাডোলেসেন্ট পিরিয়ডের দিকে যত এগোবে থাইমাস গ্ল্যান্ড তত ছোট হতে থাকবে। তাহলে অ্যাডিনয়েড টনসিলও কিন্তু বাচ্চাদের বড় থাকে, থাইমাস গ্ল্যান্ডও বড় থাকে। যত বয়স বাড়বে অ্যাডোলেসেন্ট স্টেজ, তত এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। ইমিউনিটি সিস্টেমটা কিন্তু দেবে, এমন নয় যে ইমিউনিটিটা স্টপ হয়ে যাচ্ছে। সাইড
সাইজটা ছোট হতে পারে কিন্তু ইমিউনিটি সিস্টেম কিন্তু থাকবে। তাহলে থাইমাস গ্ল্যান্ড আর একটা গ্ল্যান্ড যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমেতে হেল্প করে। স্প্লিন, স্মল ইন্টেস্টাইন, থাইমাস, অ্যাপেন্ডিক্স সব কিন্তু এক একটা জায়গা আমাদের ইমিউনের। আচ্ছা, তাহলে আমাদের এইটা লিম্ফ্যাটিক টিস্যু হয়ে গেছে, আমাদের থাইমাস হয়ে গেছে। নেক্সট আমরা যে পার্টটা যাব, বোন ম্যারো পার্ট। বোন ম্যারো পার্টটায় যাওয়ার আগে আমি একটা ছোট ব্রেক দিচ্ছি। নেক্সট আমরা এসে বোন ম্যারো পার্ট এবং বাকি যে যে পার্টস গুলো আছে সেগুলো কভার করব আমাদের লিম্ফ্যাটিকের। ঠিক আছে, তাহলে এখানে একটা ছোট ব্রেক থাকছে।
হ্যাঁ, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা নেক্সট পার্টটা কন্টিনিউ করব, যেটুকু আমাদের বাকি আছে। আচ্ছা, এবার আর একটা পার্ট যেটা আমাদের ইমিউন সিস্টেম হিসাবে কাজ করে, এবং এখান থেকে মেইন আমাদের ব্লাড সেলগুলো তৈরি হয়। কি সেটা? বোন ম্যারো। বোন ম্যারো ইজ হোয়ার lymphocytes and other blood cells are made. বোন ম্যারো কেন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ইমিউন সিস্টেমের জন্য? কারণ এতক্ষণ আমরা যে জিনিসগুলো জানলাম, কি ডাব্লিউবিসি হেল্প করছে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমেতে, কেন সে ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগালভ করছে। এবার ডব্লিউবিসি তৈরি হয় কোথা থেকে? ডব্লিউবিসি তৈরি হয় আমাদের বোন ম্যারো থেকে। বোন ম্যারোর পার্ট থেকে আমাদের ডব্লিউবিসি তৈরি হয়। শুধু ডব্লিউবিসি নয়, আমাদের যে ব্লাড সেলগুলো আছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, এই সবগুলো প্রডিউস হয় আমাদের বোন ম্যারো থেকে। Bone marrow is where lymphocytes and other blood cells made. The bone marrow is the soft spongy area inside the most bone. Most bone মানে একদম আমাদের বোনসের ভিতরের দিকে ডব্লিউবিসি, আমাদের বোনসের ভিতরের দিকে, যেটাকে বাংলায় আমরা বলবো অস্থি মজ্জা, সেই জায়গাটায় আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস এইগুলো ইম্যাচিওর অবস্থায় থাকে সবার প্রথমে। Many of the blood cells in the bone marrow are immature and they are called stem cells. প্রথমে এই ব্লাড সেলগুলো কিন্তু বোন ম্যারোতে যখন তৈরি হচ্ছে, সেটা কিন্তু ইম্যাচিওর অবস্থায় থাকছে, ম্যাচিওর স্টেজেতে থাকছে না। সেই সেলগুলোকে আমরা বলবো স্টেম সেল। এখানে আর একটা ছোট অবজেক্টিভ কোয়েশ্চেন, যে স্টেম সেল কাকে বলা হয়? ইম্যাচিওর ব্লাড সেলকে বলা হয় স্টেম সেল। Stem cells change and grow into different types of cells, including blood cells. The most blood cells grow in mature in the bone marrow. আমাদের বোন ম্যারো দুটো টাইপ আছে, একটা হচ্ছে রেড বোন ম্যারো, একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। বোন ম্যারো আমাদের কিসের পার্ট? মেইনলি বোন ম্যারো কিন্তু আমাদের মেইন পার্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে, মানে ব্লাড চ্যাপ্টারে। তাহলে এই বোন ম্যারোর যে দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো। এর মধ্যে রেড বোন ম্যারো পার্টটা মেন যে কাজটা করে, রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট প্রডিউস হলো আমাদের বোন ম্যারো থেকে, সেটা ইম্যাচিওর অবস্থায় থাকছে। ইম্যাচিওর অবস্থায় থেকে সেটা যখন আমাদের প্রবেশ করছে আমাদের সার্কুলেশনের মধ্যে, তখন সেটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, এবং ম্যাচিওর হওয়ার পর ডব্লিউবিসি পার্টটা মেইনলি ইমিউন সিস্টেম হিসেবে কাজ করছে। প্লেটলেট আর আমাদের রেড ব্লাড সেল, এটাও আমাদের বডিতে যে কাজগুলো করছে আমরা পরে ব্লাড চ্যাপ্টারে জানবো। তো মেন এইটা হচ্ছে আমাদের বোন ম্যারোর বেসিক জিনিস। ম্যাডাম, হ্যাঁ বলুন। ওই এটা কি বললেন, স্টেম স্টেম সেলের সংজ্ঞাটা ইম্যাচিওর ব্লাড সেলকে স্টেম সেল বলা হ্যাঁ হয়?
হ্যাঁ, ইম্যাচিওর ব্লাড সেলগুলোকে স্টেম সেল বলা হয়। ঠিক যখন ব্লাড সেলগুলো ম্যাচিওর হয় না, সেই অবস্থাটাকে বলা হয় স্টেম সেল। এই স্টেম সেল কন্ডিশনটা কোথায় পাওয়া যায়? বোন ম্যারোর মধ্যে পাওয়া যায়। এবার বোন ম্যারো থেকে বেরোলো যখন, তখন সে ম্যাচিওর হয়ে বেরোলো এবং সার্কুলেশনে মিশলো, তখন তার অ্যাক্টিভনেসটা সে দেখাতে শুরু করবে। তাহলে বোন ম্যারোটা লিম্ফ্যাটিক সিস্টেমে এই জন্যই দেয়া আছে যে লিম্ফ্যাটিক সিস্টেমের মেন যে পার্ট ডব্লিউবিসি, সেটা যেহেতু বোন ম্যারো থেকেই বেরোচ্ছে, সেই জন্য ইনক্লুড করা আছে বোন ম্যারোটাকে এই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে। মানে উইদাউট বোন ম্যারো ডব্লিউবিসি তো তৈরিই হবে না, তাহলে লিম্ফ্যাটিক সিস্টেমটাই পুরো ইনভ্যালিড থেকে যাবে। আচ্ছা, তাহলে এইগুলো গেল। নেক্সট আমরা আসবো কম্পোনেন্টস অফ লিম্ফ। মানে আমরা তো এতক্ষণ লিম্ফ নোড, লিম্ফ্যাটিক টিস্যু এগুলো সব পড়লাম। এবার লিম্ফ যে ফ্লুইড, lymph is a clear colorless fluid that circulates through the lymphatic system. এটা দেখতে কেমন? একদম ক্লিয়ার কালারলেস একটা ফ্লুইড, যেটা আমাদের অল ওভার লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে সার্কুলেট হয়। ক্লিয়ার কালারলেস ফ্লুইড। কম্পোনেন্ট কি কি থাকে এই ফ্লুইডটার মধ্যে? ফার্স্ট হচ্ছে ওয়াটার, জল থাকে। লিম্ফ ইজ প্রাইমারিলি কম্পোজড অফ ওয়াটার, মানে 95 থেকে 97% হচ্ছে জল থাকে এটার মধ্যে। নেক্সট হচ্ছে প্রোটিন। লিম্ফ কন্টেন্স ভেরিয়াস প্রোটিন। কি কি প্রোটিন থাকে? অ্যালবুমিন, গ্লোবিউলিন। পার্সেন্টেজ গুলো মনে রাখার দরকার নেই, নর্মালি কম্পোনেন্ট গুলো মনে রাখলেই হবে। প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, লাইপোপ্রোটিন, আর কিছু ফ্যাট জাতীয় জিনিস থাকে, ফ্যাট অ্যান্ড লিপিড। কি কি? ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল, ফসফোলিপিড, লাইপোলিপিড, এইগুলো থাকে। তার মধ্যে আমাদের 80% হচ্ছে গুড কোলেস্টেরল, 20% হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এই 80% কোলেস্টেরল কিন্তু বডির মধ্যেই থাকে আমাদের, যেটা আমাদের কোনো ক্ষতি করে না। ক্ষতি কোনটা করে? বাকি যে 20% কোলেস্টেরল বাইরে থেকে আমাদের বডিতে আসছে, সেটা আমাদের ক্ষতি করে। তাহলে 80% হচ্ছে গুড কোলেস্টেরল, 20% হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এই 20% কে নিয়েই যত প্রবলেম ক্রিয়েট হয়। ফ্যাট অ্যান্ড লিপিড। আর কি হচ্ছে? ইলেকট্রোলাইটস অ্যান্ড মেটেরিয়ালস, মিনারেলস। ইলেকট্রোলাইটস মানে খনিজ, বিভিন্ন খনিজ, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এই জাতীয় জিনিসগুলো যেগুলো ব্লাডের মধ্যে থাকে, যেগুলো অনেক সময় আমাদের ঘাটতি হয়, পটাশিয়াম লেভেল কমে যায়, সোডিয়াম লেভেল কমে যায়, অল ওভার এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্লাডের মধ্যেই সার্কুলেট করে। ব্লাডের মধ্যে রক্ত এবং লাসিকা দুটোর মধ্যেই এগুলো পাওয়া যায়। আর ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড টক্সিনস, টক্সিনস জাতীয় কিছু জিনিস, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, এগুলো হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল, যেগুলো বডির আর প্রয়োজন নেই, বডি এবার সেগুলোকে বাইরে বার করে দেবে। যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন আমাদের ইউরিনের সাথে কিডনি ফিল্টার করছে। আমাদের ব্লাডের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে, সেগুলো কে ফিল্টার করছে? কিডনি। কিডনি ফিল্টার করে কোথায় পাঠাচ্ছে? আমাদের ইউরিনারি ব্লাডারে। সেখান থেকে ইউরেথ্রাল ওপেনিং বা মূত্রনালীর মধ্যে দিয়ে ইউরিনের সাথে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কি? বিলিরুবিন। আমাদের লিভার থেকে কি বেরোয়? বাইল। সেখান থেকে তার ওয়েস্ট মেটেরিয়াল কিছু থাকে, বিলিরুবিন, বিলিভারিন, এগুলো, সেগুলো আমাদের স্টুলের সাথে পাস হয়ে যাচ্ছে। ইউরিন, স্টুল, বিভিন্ন এক্সক্রিটেড
যে পোর্শন গুলো যেখান দিয়ে বেরোনোর কথা সেই জায়গাগুলো দিয়ে কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল আমাদের পাস হয়ে যায়। তাহলে লিম্ফের মধ্যেও কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল থাকে, যেটাকে ফিল্টার করে কিডনি হোক বা আদার যে রুট গুলো আছে সেই রুট বাইরে বার করে দেয়। ইমিউন সেল অ্যান্ড ফ্যাক্টর। লিম্ফ কন্টেন্স ইমিউন সেল অ্যান্ড ফ্যাক্টর, লিম্ফোসাইটস, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, সাইটোকাইনস, কোমোকাইনস, টি সেল এবং বি সেল লিম্ফোসাইটস, এগুলো হচ্ছে কিছু ইমিউন সেল, যেগুলো আমরা এতক্ষণ পড়লাম যে এই সেলগুলো আমাদের ইমিউনিটি প্রদান করছে। তার সাথে ম্যাক্রোফেজেস, ডেনড্রাইটিক সেল, সাইটোকাইনস, কেমোকাইনস, এগুলো সবকিছু কিন্তু ইমিউন সিস্টেমের কিছু সেল এবং কিছু ফ্যাক্টর। তাহলে এইগুলো গেল আমাদের কম্পোনেন্টস অফ লিম্ফ, মানে লিম্ফ নোডের কি কি কম্পোনেন্টস আছে। তাহলে কম্পোনেন্টস যেটুকু আমরা পেলাম সেটুকু মোটামুটি 3 to 5%, বাকি কিন্তু 95 থেকে 97% জল থাকে, ওয়াটার থাকে, পিওর কালারলেস ফ্লুইড। আর বাকিগুলো সলিডের মধ্যে এই জিনিসগুলো 3 to 5% থাকে। তাহলে এই গেল আমাদের লিম্ফ এবং লিম্ফ নোডের কম্পোজিশন। আচ্ছা, নেক্সট আমরা আসবো ফাংশন অফ লিম্ফ। আমাদের লিম্ফের কি কি ফাংশন আছে? একটা তো ইমিউনিটি হিসাবে কাজ করে, সেটা আমরা সবাই জানি। ফার্স্ট হচ্ছে ফ্লুইড ব্যালেন্স। Lymph helps maintain the body's fluid level by collecting excess fluid from tissue and returning to the bloodstream. আচ্ছা, ব্লাড স্টেম মানে হচ্ছে আমাদের রক্ত প্রবাহ, যেখান দিয়ে আমাদের ব্লাডটা সার্কুলেট হয়, সেই ওয়ে বা ট্র্যাকটাকে বলা হয় ব্লাড স্টেম। এবার লিম্ফের মধ্যে উপস্থিত যে এক্সেস ফ্লুইড সেটাকে ফিল্টার করে এবং এক্সেস ফ্লুইডকে ব্লাড স্টেমেতে রিটার্ন করে। মানে ফ্লুইড তো এক্সেস থাকতেই পারে, সেটা ব্লাডের মধ্যেই হোক বা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যেই হোক। তো লিম্ফ কি করে, সেই এক্সেস ফ্লুইডকে সেখান থেকে ছেঁকে বার করে বাকি পার্টটা আমাদের ব্লাড সিস্টেম বা ব্লাড স্টেমের মধ্যে ব্যাক করিয়ে দেয়, পাঠিয়ে দেয়, যাতে রক্ত সংবহন বা লাসিকা সংবহনটা একটা ব্যালেন্স থাকে। সেকেন্ড হচ্ছে ইমিউন রেসপন্স, যেটা এতক্ষণ অল ওভার ক্লাস জুড়ে আমরা যেটা জানলাম যে ইমিউন রেসপন্স। লিম্ফ helps the body fight off infection by producing or releasing immune cells such as lymphocytes to destroy foreign invaders like bacteria, virus, parasites. এটা একদম কমন জিনিস, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটকে গিলে খেয়ে নিচ্ছে এবং বডিকে ইমিউনিটি দিচ্ছে। এইটা একদম বেসিক কাজ লিম্ফের। এরপর হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যান্ড অক্সিজেন ট্রান্সপোর্ট। কি করে? লিম্ফ ডেলিভার্স নিউট্রিয়েন্ট অ্যান্ড অক্সিজেন টু সেল অ্যান্ড টিস্যু। টিস্যুর মধ্যে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেনকে ট্রান্সফার করে। ওয়েস্ট রিমুভাল। লিম্ফ কালেক্টস হার্মফুল সাবস্টেন্সেস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম সেল অ্যান্ড টিস্যু সাচ অ্যাজ কার্বন ডাইঅক্সাইড। যে ওয়েস্ট প্রোটিরিয়া আছে, মানে ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, সেইগুলোকে সে পাস করাচ্ছে বিভিন্ন ট্র্যাকের মধ্যে দিয়ে, যেমন কিডনি, আমাদের যে লিভার থেকে বাইল বেরোচ্ছে, এক একটা ট্র্যাকের মধ্যে দিয়ে, ইউরিন, স্টুল, এগুলো তো বললাম পাস করাচ্ছে। এছাড়া ওয়েস্ট মেটেরিয়ালের মধ্যে যেমন কার্বন ডাইঅক্সাইড, CO2, আমাদের অক্সিজেন প্রবেশ করছে এবং CO2 হয়ে বেরোচ্ছে। তাহলে ব্লাডের মধ্যে থেকে CO2 যে পার্টটা আছে আমাদের, একটা তো
কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আমাদের হার্টে যাচ্ছে অক্সিজেনেটেড হওয়ার জন্য। হার্টে গিয়ে সেখানে লাংসে সে অক্সিজেনেটেড হচ্ছে, দিয়ে সারা বডিতে সে সার্কুলেট করছে বা ছড়িয়ে পড়ছে। এবং গ্যাসিয়াস যে পার্টটা আছে ব্লাডের মধ্যে উপস্থিত, লিকুইড পার্টটা হার্টে পৌঁছালো এবং গ্যাসিয়াস পার্টটা কিসের মধ্যে দিয়ে বেরোবে? লাংসে আবার ফিরে আসবে। ফিরে এসে যে রুটে আমাদের অক্সিজেন ঢুকেছে সেই রুট দিয়েই আবার CO2টা বেরিয়ে যাবে। মানে ওই যে শ্বাসনালী বা ট্রাকিয়ার মধ্যে দিয়ে এসে দুটো বাইফার্কেশন হয়ে দুটো লাংসে ঢুকেছে, ঢুকে এবং সেটাকে প্রবেশ করেছে লাংসে, ঠিক সেই একই রুট দিয়ে আবার CO2টা আমাদের বডির বাইরে বেরিয়ে আসছে। তাহলে ওয়েস্ট রিমুভালেতেও হেল্প করলো। নেক্সট হচ্ছে ফ্যাট অ্যাবসর্পশন। ফ্যাট অ্যাবসর্পশন মানে হচ্ছে, অ্যাবসর্পশন মানে শোষণ। লিম্ফ অ্যাবসর্ব ফ্যাট ফ্রম দ্য ইন্টেস্টাইন অ্যান্ড ট্রান্সপোর্ট দেম টু দ্য ব্লাড স্টেম। আচ্ছা, ইন্টেস্টাইন মানে আমাদের স্মল ইন্টেস্টাইন, যেটা ক্ষুদ্রান্ত, সেখানে ফ্যাটকে অ্যাবসর্ব করছে অ্যান্ড ট্রান্সপোর্ট দেম টু দ্য ব্লাড স্টেম। ব্লাড স্টেমের মধ্যে সেটাকে আবার ট্রান্সপোর্ট করে দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে, মানে ফ্যাটটাকে ছেঁকে নিচ্ছে, সে অ্যাবসর্ব করে শোষণ করে নিচ্ছে, যাতে ব্লাড স্টেমে যখন যাবে যতটা সম্ভব তার মধ্যে ফ্যাট না থাকে। ফ্যাট থাকলে কি হবে? ওই ব্লকেজ শুরু হয়ে যাবে, যে ভেসেলস গুলোর মধ্যে দিয়ে ব্লাড প্রবাহিত হচ্ছে সেই জায়গাগুলোতে ব্লকেজ শুরু হয়ে যাবে, আস্তে আস্তে ফ্যাট অ্যাকুমুলেশন হতে থাকবে। ফ্যাট অ্যাকুমুলেশন হলে কিন্তু আর্টারি, ভেন এগুলো ব্লকেজ হবে, ব্লাড সার্কুলেশনের সমস্যা তৈরি হবে, সেখান থেকে আর্টারিওস্ক্লেরোসিস নামক একটা ডিজিজ হয়। হার্টের ক্ষেত্রে যদি হয়, করোনারি আর্টারি ব্লকেজ হতে পারে, সেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে, ইত্যাদি ইত্যাদি ডিজিজ পার্টের যে জিনিসগুলো আছে সেগুলো হতে পারে। তাহলে ফ্যাটকে স্মল ইন্টেস্টাইনে অ্যাবসর্ব করে আমাদের ব্লাড স্টেমের মধ্যে পাঠিয়ে দেয়। আর একটা হচ্ছে হরমোন ট্রান্সপোর্ট। লিম্ফ ট্রান্সপোর্ট হরমোন টু ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি। আমাদের বডির বিভিন্ন পার্টের মধ্যে লিম্ফ হরমোনকে ট্রান্সপোর্ট করে। নেক্সট হচ্ছে অ্যান্টিবডি ট্রান্সপোর্ট। লিম্ফ ট্রান্সপোর্ট অ্যান্টিবডিজ টু দ্য ব্লাড। রক্তের মধ্যে ট্রান্সপোর্ট করে আমাদের অ্যান্টিবডিকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লিম্ফ নোডের বেসিক কাজ। তাহলে শুধু ইমিউন সিস্টেম নয়, আরো কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের বডিকে সুস্থ রাখার জন্য লিম্ফের অনেকটা বড় ভূমিকা আছে। আচ্ছা, লিম্ফের কাজ হলো, নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট জানবো। এতক্ষণ আমরা যে যে লিম্ফ্যাটিক সিস্টেমের পার্ট গুলো পড়লাম, এবার লিম্ফ প্রবাহিত হওয়ার জন্য তার কিছুটা ট্র্যাক্ট দরকার। ট্র্যাক্ট মানে কি? একটা ওয়ে বা রাস্তা, যেগুলোকে আমরা বলবো লিম্ফ্যাটিক ভেসেলস। যেমন আমরা ব্লাড ভেসেলস এর মধ্যে কি জানি? আমাদের আর্টারি আছে, ভেন আছে, ক্যাপিলারিস আছে, এগুলো হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়। এবং লিম্ফ প্রবাহিত হওয়ার জন্য নির্দিষ্ট কিছু রাস্তা বা ভেসেলস আছে, যেটার মধ্যে দিয়ে লিম্ফ ফ্লুইডটা প্রবাহিত হতে পারে। সে যে কাজ করবে তাকে যাওয়ার তো একটা রাস্তা দিতে হবে। দুটো ডাক্ট বা নালীর মধ্যে দিয়ে লিম্ফ প্রবাহিত হয়। একটা নাম হচ্ছে থোরাসিক ডাক্ট, একটা হচ্ছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। কি বললাম? দুটো নাম, একটা হচ্ছে থোরাসিক ডাক্ট, একটা হচ্ছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। থোরাসিক ডাক্ট আমাদের বডির লেফট সাইড থেকে লিম্ফকে প্রবাহিত করায়, মানে বাঁ সাইডের যত কাজ হবে লেফট সাইডের পার্ট, সেইটা হচ্ছে থোরাসিক। অ্যান্ড রাইট লিম্ফ্যাটিক ডাক্ট মানে রাইট সাইডের যে পার্ট গুলো, সেটা হচ্ছে বয়ে নিয়ে আসে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। এবার এগুলো সম্পর্কে ডিটেলস জানা যাক। thoracic duct and the right lymphatic duct are both large lymphatic vessels that drain lymph into the venous system.
এই ড্রেনেজ সিস্টেমের মধ্যে ভেনাস সিস্টেমেতে লিম্ফকে উন্মুক্ত হতে হবে। তাহলে লেফট সাইড থেকে বয়ে নিয়ে আসছে কে? থোরাসিক ডাক্ট, এবং রাইট সাইড থেকে বয়ে নিয়ে আসছে কে? রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। নিয়ে এসে সেটা ভেনাস সিস্টেমের মধ্যে ড্রেনেজ করে দিচ্ছে, মানে উন্মুক্ত করে দিচ্ছে। ড্রেনেজ হলে তবে সেটা সার্কুলেশনে মিশতে পারবে। লিম্ফ তো আছে, ফ্লুইড তো আছে, কিন্তু সেটা যতক্ষণ না সার্কুলেশনে মিশছে ততক্ষণ তো সে তার অ্যাক্টিভনেসটা দেখাতে পারবে না। তাহলে ভেনাস সিস্টেমের মধ্যে সেটাকে ড্রেনেজ করে দিল। থোরাসিক ডাক্ট কি বলা হচ্ছে? ড্রেনস লিম্ফ ফ্রম লেফট সাইড অফ দ্য বডি ইনটু দ্য লেফট সাবক্লেভিয়ান ভেন। লেফট সাইড অফ দ্য বডি ইনটু দ্য লেফট সাবক্লেভিয়ান ভেন। একটা ভেন যেটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ভেন। ছবিতে দেখাই। এই যে আমাদের থোরাসিক রিজিয়নের উপরের দিকে, মানে আমাদের কলার বোন যেখানে আছে তার নিচের দিকেই আছে সাবক্লেভিয়ান ভেন। ডান দিকে আছে রাইট সাবক্লেভিয়ান ভেন, বাঁ দিকে আছে লেফট সাবক্লেভিয়ান ভেন। দুটো ভেন থাকে। যে সাবক্লেভিয়ান ভেনেতে এসে এটা ড্রেনেজ হয়, সার্কুলেশনে মিশতে গেলে সাবক্লেভিয়ান ভেনের থ্রুতে এটা ড্রেনেজ হয়। ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান ভেন, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। entrance to the thoracic into the subclavian vein, যেটা আমাদের থাইমাস গ্ল্যান্ড, যেটা আমরা পড়লাম আমাদের জাস্ট স্টারনামের বিহাইন্ড দ্য স্টারনাম, তার ঠিক পিছনের দিকটাই হচ্ছে ওপেনিং অফ অর ড্রেনেজ অফ সাবক্লেভিয়ান ভেন। লোকেশন কোথায়? runs up through the chest entering the thorax through the aortic hiatus. আচ্ছা, এটা যে থোরাসিক রিজিয়নেতে আমাদের ওপেন হচ্ছে থ্রু অ্যাওটিক হায়াটাস। অ্যাওটিক হায়াটাস কি এটা একটুখানি জেনে রাখা ভালো। সেটা হচ্ছে আমাদের যে মাসেলস আমরা পড়েছি মাসকিউলার সিস্টেম চ্যাপ্টারে, সেখানে একটা মাসেলস আমরা পড়েছি, সেটা হচ্ছে ডায়াফ্রাম মাসেল। ঠিক অ্যাওটিক হায়াটাস কিন্তু একটা অ্যানাটমিক্যাল লোকেশন, যেখানটা হচ্ছে মিড লাইন, একটা ওপেনিং অফ ডায়াফ্রাম। ডায়াফ্রামের একটা ওপেনিং বা হোল যেটা আমরা বলতে পারি, সেটাকে বলা হয় অ্যাওটিক হায়াটাস। ডায়াফ্রাম মাসেলস কোথায় থাকে? ডায়াফ্রাম মাসেলস আমাদের থাকে জাস্ট দুটো লাংসের নিচে থাকে ডায়াফ্রাম মাসেল, যেটা আমাদের লাংস ওঠানামা করবার সময় কিন্তু ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয় এবং রিল্যাক্স হয়। সেই ডায়াফ্রাম মাসেলস এর একটা মিড লাইন ওপেনিং হচ্ছে আমাদের অ্যাওটিক হায়াটাস। এটা অ্যানাটমিক্যাল লোকেশন, এটা মুখস্থ করার কিছু নেই, জেনে রাখলেই হবে। ফাংশন কি করছে? ড্রেন লিম্ফ ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য বডি ইনক্লুডিং টু দ্য মিডিয়াস্টাইনাল নোড, মানে বাঁ সাইড থেকে নিয়ে আসা লিম্ফকে সার্কুলেশনে মেশাচ্ছে থ্রু লেফট সাবক্লেভিয়ান ভেন, যে ছবিটা দেখালাম। লেফট সাইড থেকে যা আসবে পুরোটাই ড্রেনেজ হবে থ্রু লেফট সাবক্লেভিয়ান ভেন। And termination usually end in the junction of subclavian vein and internal jugular vein. এটা শেষ কোথায় হচ্ছে? শেষ হচ্ছে end in the junction of left subclavian vein and internal jugular vein. এটাও একটা ভেন, যেটা হচ্ছে
লেফট সাবক্লেভিয়ান ভেন যেমন আছে, রাইট সাবক্লেভিয়ান ভেন যেমন আছে, অ্যানাটমিক্যালি ভেনাস সিস্টেমেতে আমাদের জুগুলার ভেন বলে আরেকটা ভেন আছে, যেটা আমাদের রাইট সাইডের জুগুলার ভেন এবং লেফট সাইডের জুগুলার ভেন, এই দুটোর জাংশনে এসে এটা এন্ড হচ্ছে। জাংশন অফ লেফট সাবক্লেভিয়ান ভেন অ্যান্ড ইন্টারনাল জুগুলার ভেন। এগুলো শুনতে একটু বোরিং লাগবে, কারণ কি এটা তো পুরোপুরি ডায়াগ্রামেটিক্যালি যদি সামনাসামনি দেখানো যেত তাহলে জিনিসটা আর একটু ইন্টারেস্টিং হতো। কিন্তু একটা বেসিক আমি আইডিয়া দিয়ে রাখছি যে কোন ওয়ে বা ট্র্যাকের মধ্যে দিয়ে আমাদের লিম্ফটা ড্রেনেজ হয়। আচ্ছা, right lymphatic tract drains lymph from the right side of the body into the right subclavian vein। এবার ডান দিক থেকে যে লিম্ফ আসছে, যে ফ্লুইডটা আসছে, সেটা কোথায় হচ্ছে, মানে ড্রেনেজ হচ্ছে কোথায়? রাইট সাবক্লেভিয়ান ভেন। মানে ডান দিকটা রাইট সাবক্লেভিয়ান ভেনে এবং বাঁ দিকটা লেফট সাবক্লেভিয়ান ভেন। লোকেশন কি? drains lymph from the right side of the neck, chest and arm। ঠিক যে যে জায়গায় আমাদের লিম্ফ নোড গুলো আছে, কোথায় কোথায় পড়েছি, আমাদের নেক, আর্ম পিট, আমাদের চেস্ট রিজিয়ন, মানে আমাদের মিডিয়াস্টাইনাল রিজিয়ন, অ্যাবডোমেন, যে লিম্ফ গুলো আছে সেখানে যে লিম্ফ ফ্লুইড গুলো সার্কুলেট হচ্ছে, সেখান থেকে রাইট সাবক্লেভিয়ান ভেনের সাথে এটা ড্রেন হচ্ছে। ফাংশন কি? ড্রেন লিম্ফ ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য বডি, ঠিক বাঁদিক থেকে নিয়ে আসছে, বাঁদিকে যে যে জায়গায় লিম্ফ আছে সেখান থেকে নিয়ে আসছে, ইনক্লুডিং দ্য লিম্ফ নোড অ্যান্ড রাইট সাইড অফ দ্য থোরাসিক কেজ। টার্মিনেশন কোথায়, শেষ কোথায় হচ্ছে? ইউজুয়ালি এমটিস ইন দ্য রাইট সাবক্লেভিয়ান ভেন অ্যান্ড ইন্টারনাল জুগুলার ভেন। ঠিক আমরা লেফট সাইডেরটা কি পড়লাম? লেফট সাইডেরটা পড়লাম সাবক্লেভিয়ান ভেন এবং ইন্টারনাল জুগুলার ভেনের মাঝখানেতে অবস্থিত যে জাংশন, সেখানটা থেকে আমাদের টার্মিনেশন হচ্ছে। রাইট সাইডেও ঠিক একই জায়গায় হচ্ছে। কোন জায়গাটা? রাইট সাইডের জুগুলার ভেন অ্যান্ড সাবক্লেভিয়ান ভেন। মানে পজিশনটা একটা লেফট সাইডের, একটা রাইট সাইডের। এবার রাইট জুগুলার ভেন এবং রাইট সাবক্লেভিয়ান ভেনের ওপেনিং এতে যখন এটা ড্রেনেজ হচ্ছে, দিয়ে সরাসরি সার্কুলেশনে লিম্ফ ফ্লুইডটা মিশছে। লিম্ফ ফ্লুইডটা মেশার পর সেটা আমাদের অল ওভার বডিতে সার্কুলেট হচ্ছে এবং স্পেসিফিক্যালি কিছু কিছু জায়গা যেখানে ডব্লিউবিসি আছে, সেই জায়গাগুলোকে হাইলি অ্যাক্টিভ করে ব্যাকটেরিয়া ভাইরাস এনগালফ করে সেই জায়গাগুলো থেকে আমাদের বডিকে ইমিউনিটি দিচ্ছে। তাহলে এই গেল আমাদের লাসিকা সংবহন তন্ত্রের পার্ট। ব্লাড সার্কুলেশন এবং লাসিকা মানে লিম্ফ্যাটিক সিস্টেম, লাসিকার সংবহন, এই দুটো আমাদের বডির একদম একটা বেসিক জিনিস, যেটা ছাড়া আমাদের বডির সিস্টেমটা কোনো কাজ করবে না। তাহলে ব্লাড অ্যান্ড লিম্ফ, আমরা লিম্ফটা আজকে পুরোটা কভার করে ফেললাম। আমাদের ব্লাড সিলেবাসে আছে, লিম্ফটা আজকে বলে দিলাম, ব্লাডটা আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আজকে টোটাল ব্লাড সার্কুলেশন পার্টটা আমি আলোচনা করে দিলাম এবং নোটটা আমি দিয়েও দেবো, নিজেরা শুনবেন, রিভিশন করবেন, রেকর্ডিং শুনবেন, তার সাথে এই নোটটাকে কোরিলেট করে একসাথে পড়বেন। এবং এখানে দু তিনটে ছবি দেওয়া আছে, যে ছবিগুলো খুব হেল্প হবে। লিম্ফ নোড দেখতে কেমন, বিন শেপেড অর্গান বলেছি, মাস লাইক, এই যে থাইমাস গ্ল্যান্ড, আমাদের স্প্লিন, একটা কনসেপশন তৈরি হবে কোন জায়গাটায় অবস্থিত এই অর্গানগুলো। কারণ আমরা তো যেহেতু এগুলো আমাদের অনলাইন ক্লাস, আমরা তো টোটালি দেখাতে পাচ্ছি না জিনিসগুলোকে, যতটা ডায়াগ্রামের মধ্যে এগুলো তুলে ধরা যায়। থাইমাস গ্ল্যান্ড আমাদের হার্ট, স্প্লিন, এটা স্মল ইন্টেস্টাইন এরিয়া, পেয়ার্স প্যাচ, পপ্লিটিয়াল নোডস,
তো এই গেল আমাদের অল ওভার লিম্ফ্যাটিক সিস্টেম। কোনো জায়গাটা অসুবিধা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কোথায় অসুবিধা আছে। আদারওয়াইজ যাদের কোয়েশ্চেন নেই তারা লিভ করতে পারেন, লেফট হয়ে যান। এমনি বোঝার কোনো অসুবিধা নেই ম্যাম, এবার শুধু রিভিশন করতে হবে। হ্যাঁ, রিভিশন করুন একদম। নোট গুলো পেলে রেকর্ডিংটা দেখে নোট যেমন হ্যাঁ বুঝলেন দিয়ে ওইভাবে। দেবো, হ্যাঁ নোটটা দিয়ে দেবো আমি। ঠিক আছে, তাহলে আজকে যখন কারোর কোনো কোয়েশ্চেন নেই, আজকে ক্লাস এই পর্যন্ত আমরা স্টপ করছি। সবাই রিভিশন করুন। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।